হামে অ্যান্টিবডি তৈরি হতে লাগছে দীর্ঘ সময়। 20 জুন পর্যন্ত অপেক্ষা করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী। ডক্টর ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। সারা দেশে আরও 3 জনের মৃত্যু। মাথার মাঝে দুই একটা লাল লাল, তো ভাবছি মশার কামড়। তারপর পরদিন সকালবেলা দেখি কানের পিছনে। হঠাৎ করে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা। ভর্তি দেওয়ার পরে দেখলো যে হাম উঠছে। ডেঙ্গুতে মৃত্যু রোধে পূর্বে আক্রান্তদের বেশি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। তার সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যাটাক হবে, ওদের কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, ওদের হেমোরেজটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেতন বৈষম্য সহ 6 দাবিতে সারা দেশে ইন্টার্ন ডাক্তারদের অনির্দিষ্টকালের ধর্মঘট। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিজেপির বাধার মুখে পঞ্চগড় ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশের চেষ্টা ব্যর্থ। 3 দিন পর সরিয়ে নেওয়া হলো 21 জনকে। নতুন করে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি চুক্তি না করতে পরামর্শ বিশেষজ্ঞদের। বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্বের তাগিদ সিপিডির। দ্বিতীয় দফায় ইসরায়েলে হামলা ইরানের। ইরাক, জর্ডান, সৌদিতেও বিস্ফোরণের খবর। ট্রাম্পের নিষেধ না শুনে তেহরান ও ইস্পাহানে পাল্টা হামলা তেল আবিবের। ঊর্ধ্বমুখী তেলের বাজার। এবং 15 বছর পর দেশের মাটিতে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু টাইগারদের। শক্তিশালী অজিদের বিপক্ষে ভালো করার প্রত্যাশা মিরাজদের। দর্শক স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান, ঢাকা শিশু হাসপাতাল থেকে যুক্ত আছেন আফজাল হোসেন। শুরুতেই যাচ্ছি বরিশালে। অমিত, জানাবেন বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি নিয়ে কি বলছে স্বাস্থ্য বিভাগ? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে চলতি বছরে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে বিভাগে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে কিংবা চিকিৎসা নিয়েছে প্রায় 8,500 শিশু এবং এ সময় মারা গিয়েছে 49 জন শিশু। শুধুমাত্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছে 34 জন শিশু এবং প্রতিনিয়তই কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে গড়ে 40 থেকে 50 জন শিশু হামের উপসর্গ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে এবং 180 থেকে প্রায় 200 রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে। এতে দেখা গেছে যে শিশু ওয়ার্ডগুলোতে শয্যা সংকটের একটি সমস্যা দেখা দিয়েছে এবং যেহেতু বরিশাল বিভাগের সব জায়গা থেকেই এই হাসপাতালটিতে শিশুরা ভর্তি হতে আসে কিংবা উন্নত চিকিৎসার জন্য আসে, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে শয্যা সংকট সবসময় লেগে থাকে। অন্যদিকে এই যে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণে কিন্তু সেই শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে। দেখা যাচ্ছে যে একই বেডে 3-4 জন রোগীর চিকিৎসা সেবা নিতে হচ্ছে, এছাড়া মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন তারা। এইরকম কিছুটা ভোগান্তি রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর বলছেন যে টিকা দেয়া হয়েছে, সেই টিকার কার্যক্রম কিংবা সেই টিকার আসলে যে প্রক্রিয়া সেটি কিন্তু আরও কিছু সময় লাগবে। সেক্ষেত্রে দেখা যাবে যে ধীরে ধীরে এই হামের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু কমে আসবে। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল থেকে কিন্তু একটি আন্দোলন শুরু হয়েছে 6 দফা দাবিতে। সে কারণে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যারা মিড লেভেলের চিকিৎসক রয়েছেন তারাও আসলে দুপুরের পর থেকে কিন্তু তারা কর্মবিরতি ঘোষণা করেছেন। এতে দেখা গেছে যে কিছুটা বেগ পেতে হচ্ছে যারা চিকিৎসক রয়েছেন, সরকারি ডাক্তার যারা রয়েছেন তারা চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন। তবে চিকিৎসা সেবা চলমান রয়েছে, যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তাদেরকে সকল ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের যে কার্যক্রম, বহির্বিভাগের কার্যক্রম সেগুলো এখন পর্যন্ত সুন্দরভাবে চলমান রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে দীর্ঘমেয়াদী সময়ের জন্য যদি এই আন্দোলন আসলে গড়ায় সেক্ষেত্রে কিছুটা
সমস্যা কিংবা চিকিৎসা সেবা দিতে কিছুটা জটিলতায় পড়তে হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগ জুড়েই যে হামের আসলে উপসর্গ নিয়ে শিশুরা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজেই সবচেয়ে বেশি চাপ রয়েছে এবং এখন পর্যন্ত 34 জন শিশু মারা গেছে এবং আজকেও কিন্তু গত 24 ঘন্টায় আমরা জানতে পেরেছি যে একজন শিশু মৃত্যুবরণ করেছেন এবং এ নিয়ে কিন্তু 34 জন শিশু দাঁড়িয়েছে মারা গিয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এছাড়াও বরিশালের বিভিন্ন হাসপাতালে কিন্তু এই উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন রোগীরা এবং বিশেষ করে যে বয়সে আসলে এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে অর্থাৎ 3 মাস 4 মাস বয়সী শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। এ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন যারা অভিভাবক রয়েছেন তারা। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল হামের সবশেষ আমার কাছে। অমিত হাসান জানাচ্ছিলেন বিস্তারিত। শিশু হাসপাতালে রয়েছেন আফজাল হোসেন। আফজাল, জানাবেন টিকাদান কর্মসূচি শুরুর 1.5 মাস পেরিয়ে গেলেও অ্যান্টিবডি তৈরি হতে কেন দেরি হচ্ছে, চিকিৎসকরা কি বলছেন? উজ্জ্বল, চিকিৎসকরা আজকে আমাদেরকে জানিয়েছেন অ্যান্টিবডি তৈরি হতে যে সময়টা দরকার এর জন্য হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে। তবে তারা দেখছেন যে হাসপাতালে হামাক্রান্ত শিশুর যে ভর্তির যে ফ্লোটা ছিল সেটা ধীরে ধীরে কমে আসছে এবং এই প্রথম রাজধানীর শিশু হাসপাতালে আজকে 2টা আইসিইউ বেড ফাঁকা আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ তিনি দাবি করছেন যে যে ধরনের রোগীর ভিড় বিগত কয়েক সপ্তাহে ছিল সেই তুলনায় চলতি সপ্তাহ থেকে আসলে কমের দিকে আছে এবং তিনি আশা করছেন আগামী 1 মাসের মধ্যে হয়তো পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিকের মধ্যে যাবে এবং এর কারণ হিসেবে তিনি বলছেন যে টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল 1 মাসের বেশি সময় ধরে যে টিকাদান কর্মসূচি চলছে এবং এই জন্যেই হয়তো তার যে ইমিউনিটি তৈরি হয়েছে এবং সেই কারণে হয়তো হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমছে বলে তিনি মনে করছেন। যদিও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, কারণ আমরা হাম ওয়ার্ডে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি এখনও রোগীর কাতরাচ্ছেন, ছোট শিশুদের হাতে ক্যানুলা নিয়ে অনেকে কান্না করছেন, চিৎকার করছেন, অভিভাবকরা সামলানোর চেষ্টা করছেন এবং সারা গায়ে যে চুলকানি যে র্যাশ রয়েছে সেগুলো নিয়ে অস্বস্তি, এছাড়া নিউমোনিয়া রয়েছে এবং স্বাভাবিক সময়ে যে নিউমোনিয়াগুলো ভালো হতো বর্তমানে হাম আক্রান্ত রোগীদের এই নিউমোনিয়া ভালো হতে আরও বেশি সময় লাগছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই সব মিলিয়ে আসলে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় এবং রোগীদের যেই আত্মীয়রা এখানে যারা ভিড় করছেন তারা জানিয়েছেন যে শুরুতে অনেকের ডায়রিয়া রয়েছে, অনেকের নিউমোনিয়া রয়েছে এবং যখন ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসেন কিছুদিন পর 2-1 দিন পরে হয়তো দেখা যাচ্ছে তারা আসলে হাম হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে আসলে সার্বিক পরিস্থিতির কথা যদি বলি যে হাম আক্রান্তের সংখ্যা কমছে না, কিন্তু চিকিৎসকরা দাবি করছেন যে হামের যেই ফ্লোটা আছে সেটা হয়তো ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে অভিভাবকদের মধ্যে যে উৎকণ্ঠা আতঙ্ক সেটা আমরা দেখতে পাচ্ছি তাদের চোখে মুখে রয়েছে, কারণ এই শিশু হাসপাতালে এত চিকিৎসা আইসিইউ পর্যাপ্ত রয়েছে, তারপরেও এখানে প্রতিদিনই 1 বা 2 জন শিশু আর মৃত্যুর খবর আমরা শুনছি এবং থেকে অভিভাবকদের যে উৎকণ্ঠা কান্না সেগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি। সব মিলে হামের যেই পরিস্থিতি সেটা এখনও স্বাভাবিক হয়নি এবং কবে নাগাদ স্বাভাবিক হবে সেই পরিস্থিতি সেটা নিয়েও আসলে চিকিৎসকরা নিশ্চিতভাবে বলতে পারছেন না, যদিও তারা আশা করছেন 1 মাসের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। উজ্জ্বল, হামের প্রাদুর্ভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে হামে অ্যান্টিবডি তৈরি হতে দীর্ঘ সময় লাগছে। বেশিরভাগ জায়গায় লক্ষ্যমাত্রা 100% টিকা দেয়া হলেও এখনও থামছে না আক্রান্ত মৃত্যু। আজও ময়মনসিংহ, সিলেট, বরিশালে 3 শিশু মারা গেছে। গেল মার্চ থেকে 8 জুন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কেবল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন 48 জন, যাদের বেশিরভাগেরই বয়স 1 বছরের কম। বিস্তারিত প্রতিবেদনে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড। অশ্রু সজল চোখে স্বজনের অপেক্ষা। এখানে কেবল দীর্ঘই নয়, প্রতিটা মুহূর্ত কাটে উদ্বেগ উৎকণ্ঠায়। কারো কারো হৃদয়ে শেষবারের জন্য হলেও প্রিয় সন্তানের ফিরে আসার আকুতি সৃষ্টিকর্তার কাছে। কাঁথায় মোড়ানো সন্তানের নিথর দেহের সামনে চাপা বিলাপে মায়ের বুক ফাটা কান্নায় একটি প্রশ্নই ছুড়ে দেয়, এই মৃত্যুর মিছিলের শেষ কোথায়? এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। শয্যা সংকুলানে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীর। এদিকে দিন দিন হামের প্রকোপ বাড়ায় হাম আইসোলেশন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা সেবা দিতেই হিমশিম চিকিৎসক নার্সদের। শরীরে লাল র্যাশ, তীব্র নিউমোনিয়া, মেনিনজাইটিস, জ্বর, ঠান্ডা কাশি নিয়ে প্রতিনিয়তই বিভাগ ছাড়িয়ে আশপাশের জেলা থেকে ভর্তি হচ্ছেন রোগীরা।
17 মে থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 27 শিশুর। শরীরে এই ফোঁটা বাড়ছে, মুখে ঘা হচ্ছে, কিছু খাইতে পারে না, পরে হাসপাতালে নিয়ে আসছি। সদর হসপিটালে এখানে ভর্তি করছি 2 দিন আগে। বমিটা কমছে, কিন্তু এখন কোনো কিছু খাইলে আবার বমি হয়। জ্বর ছিল, ঠান্ডা ছিল, কাশ ছিল, আর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ার্ডে ভর্তি হওয়া বেশিরভাগ শিশু নবজাতক হওয়ায় তাদের ফুসফুস এখনও পুরোপুরি বিকশিত নয়। এমন অবস্থায় কোনো পেডিয়াট্রিক আইসিইউর ব্যবস্থা নেই হাসপাতালটিতে। তাই শিশুটিকে বাঁচাতে বাবল সিপিএপি তৈরি করে ফুসফুসে অক্সিজেন সরবরাহ স্বাভাবিকের ব্যবস্থা করেছে মেডিকেলের শিশু বিভাগের ডাক্তাররা। এমন অবস্থায় মুমূর্ষু রোগীর স্বজনদের দাবি দ্রুত আইসিইউ সেবা চালুর। 20 এপ্রিল থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ছাড়াও বিভাগের 4 জেলায় হামের টিকার লক্ষ্যমাত্রা ছিল 13,30,655 জন শিশু। টিকা পেয়েছে 13,52,516 জন। লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে শতভাগ। স্বাস্থ্য বিভাগ জানায়, টিকার অ্যান্টিবডি তৈরি হতে 4 থেকে র্যান্ডম বিভিন্ন যে এলাকায় টিকা দেওয়া হয়ে গেছে ওই এলাকায় আমরা যাচ্ছি, সার্চিং করতেছি, সার্চিং করে দেখতেছি যে আমরা আসলেই সমস্ত শিশুকে কভার করতে পারতেছি কিনা। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা হয়তো 20 জন শিশুকে দেখলাম যে 6 মাস থেকে 5 বছরের মধ্যে আছে, ওদেরকে সার্চ করে দেখলাম টিকা পেয়েছে কিনা। এর মধ্যে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে 2-1 জন করে বাদ পড়তেছে টিকায়। তখন আমরা কর্তৃপক্ষ ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই দিচ্ছি যে আপনি এই এলাকায় 2টা বাচ্চা বাদ আছে, তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করেন। সার্চিং আমাদের আছে এবং এটাও চলতেছে। সাজিদ আরাফাত, এখন। হামের অ্যান্টিবডি তৈরি হতে অন্তত 20 জুন পর্যন্ত অপেক্ষা করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাত হোসেন। সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে 1 লাখ আইভি স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও এর আগে 15 জুনের কথা বলেছিলেন মন্ত্রী। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় কোনো বিঘ্ন ঘটছে না বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ইন্টার্ন চিকিৎসকদের 6 দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইন মেনেই 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে 2 দিন সময় দেওয়া হয়েছে। কোথাও আইনের কোনো ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চিঠি দিয়েছি, আমরা বৈধ না অবৈধ আমরা জেনেই দিয়েছি। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। আন্দোলন তো মানুষ করবেই, গণতান্ত্রিক দেশ, যার যার রাইট আছে। আমরা দেখবো তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কতটুকু আছে, উইল অ্যাকসেপ্ট দ্যাট। যেটুকু গ্রহণযোগ্য না তাদের বাবার শোনা ডেকে আমরা বুঝাবো। এদিকে হামের টিকা কেনা বন্ধ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা সহ 5 জনের নামে হত্যা মামলার একটি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার এই আবেদন করেন। মামলা গ্রহণ করার উপাদান না থাকার কারণ দেখিয়ে পরে আদালত আবেদনটি খারিজ করে দেন। মামলার আর্জিতে বলা হয়, প্রধান আসামি ডক্টর ইউনূস ইচ্ছাকৃতভাবে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে শিশুদের হামের টিকা ক্রয় করেননি। আর এই কাজে তাকে সহযোগিতা করেছেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার সাবেক স্বাস্থ্যের বিষয়ক সহকারী ডাক্তার সাইদুর রহমান, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডাক্তার আবু জাফর। বছর বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় এবার হেমোরেজিক ডেঙ্গুর সংখ্যা প্রকাশ করেছে খোদ স্বাস্থ্যমন্ত্রী, যেখানে রয়েছে রক্তক্ষরণে দ্রুত মৃত্যুর ঝুঁকি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, দরকার পরিকল্পিত প্রস্তুতি। মশা নিধন, সচেতনতা এবং হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ শয্যা নিশ্চিত করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও মনে করেন তারা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদনে বিস্তারিত। জুন থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর পিক মৌসুম। এবছর ডেঙ্গু মৌসুম শুরুর আগেই হামের মতো সংক্রমিত রোগ নিয়ে বিপর্যস্ত চিকিৎসা সেবা। এর মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে 30 জনের বেশি, আর চলতি সপ্তাহে মারা গেছে 1 জন।
গেল বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 1,02,861 জন। এর মধ্যে মারা যায় 413 জন। এবার ধারণা করা হচ্ছে গতবারের চেয়ে ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। এ নিয়ে বিভিন্ন সভা সেমিনারে আগাম সতর্কবার্তা দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ স্থানীয় প্রশাসন। খোদ স্বাস্থ্যমন্ত্রী সদ্দাম মোহাম্মদ সাকওয়াত হোসেন এরই মধ্যে সতর্ক করে বলেছেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, যেখানে রয়েছে মারাত্মক রক্তক্ষরণের ঝুঁকি। ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হেমোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। কেন স্বাস্থ্য খাতের সর্বোচ্চ পর্যায় থেকে এমন বার্তা? এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? চিকিৎসা বিজ্ঞানীদের মতে ডেঙ্গু ভাইরাসের প্রধানত 4টি ভিন্ন রূপ বা সেরোটাইপ রয়েছে। কেউ যদি একবার একটি সেরোটাইপে আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বার ভিন্ন সেরোটাইপে সংক্রমিত হন, তখনই দেখা দিতে পারে হেমোরেজিক জ্বরের লক্ষণ। ভয়ের সংখ্যা ঠিক এখানেই। সরকারি হিসেবে গত 3 বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5,25,254 জনের মতো। এত বিপুল সংখ্যক ব্যক্তিদের মধ্যে কেউ যদি আবারও ভিন্ন সেরোটাইপ ডেঙ্গুতে আক্রান্ত হন, তাহলে হেমোরেজিক বা রক্তক্ষরণের প্রবণতা দেখা দিতে পারে। চিকিৎসকরা বলছেন এই অবস্থা সাধারণ ডেঙ্গুর চেয়ে অনেক গুণ বেশি গুরুতর ও প্রাণঘাতী। সাধারণত মশার কামড়ে 4 থেকে 10 দিনের মধ্যে এই লক্ষণ প্রকাশ পায়। যদি আপনার ডেন 1 দেওয়া হয়, এর পরবর্তী যদি আপনার বা 2 দ্বারা হয়, আপনার পরবর্তী আবার 3 বা 4 দেওয়া হলে আপনার যদি আগে ডেঙ্গু হওয়া থাকে অন্য স্ট্রেন দ্বারা হয়, এখানে একটা ক্রস রিঅ্যাকশন হয়, যার জন্য তাদের হেমোরেজিক ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফার্স্ট অ্যাটাকে হবে না, যার সেকেন্ড থার্ড ফোর্থ অ্যাটাক হবে ওদের কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, ওদের হেমোরেজটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগের অ্যান্টিজেন এই অ্যান্টিজেন ক্রস রিঅ্যাকশন হয়ে মানে প্লেটলেটও কমে যায়। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হেমোরেজিক ডেঙ্গু দেশে নতুন কোনো বিষয় নয়। এডিস মশা নিধন, সচেতনতা বৃদ্ধি এবং পূর্ব প্রস্তুতির মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। একই সঙ্গে গণমাধ্যমে হেমোরেজিক ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন তারা। হেমোরেজিক ডেঙ্গু যেটি, সেই ক্ষেত্রে হয় কি, পুরো শরীরটা চামড়ার নিচে চাকা চাকা হয়ে যায়, দাঁতের গোড়া দিয়ে, মলদার দিয়ে, মূত্রের সাথে, কাশির সাথে, বমির সাথে রক্ত আসে এবং রক্তপাতের মধ্য দিয়ে শরীর থেকে রক্ত বেরিয়ে যায় এবং শরীরে কিছু জটিলতা তৈরি হয়। এ কারণেই আমরা ডেঙ্গুর চ্যালেঞ্জের প্রথম কথাটা বলবো হচ্ছে এডিস মশাটা নিয়ন্ত্রণ। দ্বিতীয় জায়গাটা আমরা বলবো হচ্ছে যে হাসপাতালগুলোকে জরুরি অবস্থার জন্য তৈরি করা। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এটি না বললেও পারতেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব হলে সেক্ষেত্রে ডেঙ্গু তো হয় শক সিনড্রোম বাড়বে, অথবা হেমোরেজিক ডেঙ্গু বাড়বে, অথবা ক্লাসিক্যাল ডেঙ্গু। তিনটি তো আমাদের জন্য বিপদ তৈরি। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের এবার সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া পরিস্থিতি বিবেচনায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইভি ফ্লুইড ব্যবস্থাপনা এবং আইসিইউ ও এইচডিইউ শয্যা প্রস্তুত রাখার উপরও জোর দেন তারা। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। 50,000 টাকা বেতন নির্ধারণ, নিরাপত্তা আইন প্রণয়ন সহ 6 দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে জানাচ্ছেন তাদের বঞ্চনার কথা। দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বেলা 12টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা জানান মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। বিক্ষোভে বেতন বৈষম্য দূর করা সহ 6 দফা দাবি তুলে ধরেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালে কর্মবিরতি হুঁশিয়ারি দেন তারা। যদিও তাদের আন্দোলনের প্রভাব পড়েনি চিকিৎসা সেবায়। এফসিপিএস ট্রেনিদের যে ভাতাটা সেটা 9ম পে গ্রেডের পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে বাড়াতে হবে। দাবি না মানা হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। সেখানে আমরা হয়তো সামনে রোড ব্লকেটও দিতে পারি। কর্মবিরতিতে রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ভাতা বাড়ানো ও এফসিপিএস প্রশিক্ষণ বিষয়ক সিদ্ধান্ত প্রত্যাহার সহ 6 দফা দাবি আদায়ে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কথা জানান আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। তবে আন্দোলন চললেও চালু রয়েছে হাসপাতালে সকল ধরনের চিকিৎসা কার্যক্রম। আমাদের ভাতা নির্দিষ্ট করতে হবে এবং বেসরকারি চিকিৎসকদের একটি নির্দিষ্ট বেতন কাঠামো জারি করতে হবে। রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের সামনে সকাল 11টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেন তারা। প্রতিটা দাবি করার পেছনে আমাদের অনেক বছরের স্ট্রাগল লুকিয়ে আছে। আশা করছি যে এরপর থেকে আমাদের হচ্ছে দাবিগুলো কিছুটা মেনে নেওয়া হবে এবং এরপরেও যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় আমরা আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।
ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় হাসপাতালের অন্যান্য চিকিৎসক দিয়ে সংকট মোকাবেলা করা হচ্ছে বলে জানান হাসপাতালটির মুখপাত্র। এদিকে 6 দফা দাবি আদায়ে ময়মনসিংহ ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। সাদ ইসলাম শামস, এখন। অবশেষে ঠাকুরগাঁও ও পঞ্চগড় সীমান্ত দিয়ে বিএসএফের পুশিন চেষ্টা ব্যর্থ। 2 জেলার সীমান্তে 2 থেকে 3 দিন অবস্থানের পর 21 জনকে অভ্যন্তরে ফেরত নিয়ে গেল ভারত। পুশিন ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে বিজিবি। সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর ব্যাটালিয়নের ঠাকুরগাঁও জেলার দায়িত্বপূর্ণ হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি এলাকায় 8 জুন রাত আনুমানিক 3টার পর বিএসএফ কর্তৃক পূর্বে অবস্থানরত 11 ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে অপসারণ করা হয়েছে। এদিকে পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পুশিন করা 10 জনকে প্রায় 70 ঘণ্টা পর ফেরত নিয়েছে বিএসএফ। রোববার রাত 2টার পর তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ। সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে পঞ্চগড়ের বড়বাড়ির সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। লুৎফর, নতুন করে পুশিনের কোনো চেষ্টা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি পঞ্চগড় দেশের সর্বোত্তরের সীমান্তবর্তী একটি জেলা, একেবারে প্রান্তিক জেলা, এবং এই জেলা শান্ত। এই জেলাটি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল পুশিনকে কেন্দ্র করে। মূলত গত শুক্রবার 10 জন নাগরিককে আসলে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশিনের চেষ্টা করে এবং তাদেরকে তাদের যে কাঁটাতারের বেড়া আছে সেই কাঁটাতারের বেড়া পার করে দেওয়ার পরে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে বিজিবি তাদেরকে ঠিক সীমান্তের যে নো ম্যানস ল্যান্ড সেখানেই তাদের রুখে দেয় এবং প্রায় 3 দিন এবং 70 ঘন্টার মতো সময় তাদেরকে সীমান্তের এই নোম্যান্স ল্যান্ডে জল এবং ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদেরকে কিন্তু সেখানে অবস্থান করতে হয় এবং তারা মানবেতর দিন পার করেন। এবং দফায় দফায় আমরা দেখেছি যে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে, তবে শেষ পর্যন্ত আমরা দেখেছি গতকাল রাত 2টার পরে তাদেরকে সীমান্তের যে কাঁটাতারের বেড়ার সাথে তাদের লাইট ছিল, সেই লাইট তারা নিভিয়ে বিএসএফ তাদেরকে নিয়ে তাদের ফেরত নিয়েছে এবং তারা বিজিবিকে অবহিত করেই তাদেরকে নিয়ে গেছে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি যে এই সীমান্ত এলাকাগুলোতে বেশ এর আগেও দেখা গেছে, গত বছরও কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু পুশিনের ঘটনা ঘটেছে এবং পুশিন হলেই দুই দেশের মানুষের যে সাধারণ মানুষ তারা কিন্তু বেশ উদ্বিগ্ন থাকেন। এবং সীমান্ত এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে কোনোভাবেই যেন পুশিনের মতো ঘটনা না ঘটে এবং পুশিন হলে তারা আতঙ্কে থাকেন। এবং আমরা দেখেছি মূলত ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই পুশিন কেন্দ্রিক যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো কিন্তু বেড়ে চলছিল বিভিন্ন জায়গায় এবং পঞ্চগড়ের প্রত্যেকটি সীমান্ত এলাকায় বিজিবি তাদের নজরদারি বৃদ্ধি করেছে। এবং আমরা দেখেছি বিজিবি সাধারণ মানুষকে সাথে নিয়ে রাত জেগে তারা পাহারা দিচ্ছে যেন কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশে কাউকে পুশিন না করা হয়। সেই কারণে কিন্তু তারা চেষ্টা করছেন এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কথা বলছেন। এবং বিজিবি বেশ কয়েকবার কোম্পানি কমান্ডার পর্যায়ে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে তারা বিএসএফ এর সাথে বৈঠক করেছে এবং বিজিবি বারবারই অনুরোধ করেছে যে কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে বিএসএফ কোনো মানুষকে যেন পুশিন না করে। যদি তারা বাংলাদেশি নাগরিক হয়ে থাকে তাদেরকে যেন প্রপার ওয়েতে একেবারে আইনি প্রক্রিয়া মেনটেন করে তাদেরকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তো রাত্রি ছিল আমার কাছে পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে সার্বিক পরিস্থিতি। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন লুৎফর রহমান, জানাচ্ছিলেন সীমান্ত পরিস্থিতির খবর। এদিকে রামেসা হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের জন্য পুরস্কার দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করলে স্বীকৃতি ও সম্মান পাবে পুলিশ। দুপুরে সচিবালয়ের রামেসা হত্যা তদন্তের ঘটনায় 9 জন, দৌলতদিয়া ফেরিঘাটের 3 জন এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার মামলার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের জন্য 3 জন পুলিশ সদস্যকে সনদ ও 20,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়। ভালো পারফরমেন্স দেখানো বাকিদেরও পর্যায়ক্রমে পুরস্কৃত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীকে মোরালি নৈতিকভাবে আমরা আরও বেশি বুস্ট আপ করতে চাই। আজকে 3টা ইভেন্টের 3টা ঘটনার যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে আমরা সনদ দিয়েছি এবং আর্থিক পুরস্কার দিয়েছি, স্বীকৃতি দিচ্ছি আমরা। একটা হচ্ছে
রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের এই ঘটনায় যারা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, যারা দৌলতিয়া ফেরিঘাটে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে অন্তত 50 জন যাত্রীর জীবন রক্ষায় তারা ভূমিকা পালন করেছে। দিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রথম দিনের আলোচনা চলছে। এবারে 57তম সীমান্ত সম্মেলনে পুশিন ও সীমান্ত হত্যাকাণ্ডের মতো বিষয়গুলো আলোচনার টেবিলে উত্থাপন করবে বাংলাদেশ। এছাড়া গুরুত্ব পাবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সহযোগিতা ইস্যু। বিশ্লেষকরা বলছেন, কেবল দ্বিপাক্ষিক আলোচনা নয়, বাংলাদেশের জন্য নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার মতো বিষয়গুলো আলোচনার টেবিলে অমীমাংস বিষয়গুলো জোরালোভাবে উত্থাপনের জন্য একটি দারুণ ক্ষেত্র এবারের সম্মেলন। বিপরীতে বিএসএফের কাঁটাতার নির্মাণে বাধা না দিতে বাংলাদেশের কাছে আহ্বান জানাতে চায় বিএসএফ। 4 দিনের সম্মেলনে বাংলাদেশ ও ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন 2 দেশের সীমান্ত বাহিনীর প্রধান। মঙ্গলবার শুরু হওয়া সম্মেলন চলবে 11 জুন পর্যন্ত। সম্ভাবনা থাকা সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানি বাজেটে অগ্রাধিকার না পাওয়ায় এ খাতে বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন দিন দিন পিছিয়ে পড়ছে। আসন্ন বাজেটে এ খাতের উপর গুরুত্ব দেবার তাগিদ দিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জ্বালানি বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন করে আমদানি চুক্তি থেকে বিরত থাকতে হবে। বাকিটা জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। দিন দিন বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচ বাড়ায় ব্যাহত হচ্ছে সামগ্রিক উৎপাদন। জ্বালানির দাম বাড়লে শিল্পে উৎপাদন, কৃষি, সেচ, সারের ব্যয় বাড়ে। ফলে বাজারে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়। যদিও দেশের জ্বালানি চাহিদার 97% পূরণ হয় জীবাশ্ম জ্বালানি থেকে, যার 70% আমদানি নির্ভর। দেশে বায়োগ্যাস সহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি উৎসের বড় সম্ভাবনা থাকলেও নীতি, পরিকল্পনা ও বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানিকে বিবেচনায় নেওয়া হয়নি। নবায়নযোগ্য বিদ্যুৎ মাত্র 4.62%। এ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয় প্রায় 4%। এরই মধ্যে খনিজ জ্বালানির উপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে পাশের অনেক দেশ। সেদিক বিবেচনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। আসছে বাজেটে এবার নবায়নযোগ্য জ্বালানিতে আলাদা করে বড় বরাদ্দ নেই। ইন্ডাস্ট্রিগুলো এখন অর্ধেক দিনের বেলা সরাসরি সোলার থেকে চলে, আর রাতের বেলা হলো যে আপনার এই ডেস্কো থেকে অথবা আরবি থেকে। সোলার যদি ডিউটি কম হতো তাহলে আপনার গ্রামে এটার প্রচলন এবং ব্যবহার এবং চাহিদা তিনটাই খুব অনেক বাড়ত। এবার আসন্ন 2026-27 অর্থ বছরের এডিপিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 32,691 কোটি 54 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বিষয়ে সিপিডির গবেষণা পরিচালক মনে করেন, নীতিগতভাবে সরকার সৌর, বায়ু ও অন্য সবুজ জ্বালানি ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর ঘোষণা দিলেও বাজেট কাঠামোয় তার প্রতিফলন যথেষ্ট নয়। 5%-এরও কম আসলে নবায়নযোগ্য জ্বালানির জন্য বরাদ্দ হয়। জীবাশ্ম জ্বালানির চাপে নবায়নযোগ্য জ্বালানি পিষ্ট অবস্থা, অন্তত বাজেটের দিকে তাকালে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের জন্য যে বাজেট বরাদ্দ, তার অন্তত 10% উপরে যেন জ্বালানি নবায়নযোগ্য জ্বালানির জন্য যাতে সরকার বরাদ্দ রাখেন। জ্বালানি বিশেষজ্ঞ আনু মোহাম্মদ বলেন, শুধু জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। সারা বিশ্বেরই ভবিষ্যৎ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। সামনের বাজেটে যেটা আসছে, বাজেটেও আমরা দেখতে চাই যে নবায়নযোগ্য জ্বালানির জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জাতীয় সক্ষমতা এবং সুনির্দিষ্ট একটা রোডম্যাপ। আর প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতের নীতি কাঠামোতে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন নির্ভরতা বাড়ানো হবে। নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়বে এবং সেই বাড়ানোর জন্যে যে ধরনের প্রক্রিয়াগুলো অনুসরণ করা দরকার সেই অনুসরণ করা হবে। নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা ও ডিজেলের উপর নির্ভরতা কমানো। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রাজশাহীতে বাড়ছে গরমের তীব্রতা। তাপমাত্রা ওঠানামা করছে 36 থেকে 38 ডিগ্রিতে। ভ্যাপসা গরম আর সূর্যতাপে নাবিশ্বাস অবস্থা মানুষের। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর রেলগেট এলাকা থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন এই তপ্ত আবহাওয়া আর কতদিন চলবে? আবহাওয়া অফিস কি বলছে?
উজ্জ্বল, আবহাওয়া অফিস থেকে কোনো ধরনের সুখবর নেই। আবহাওয়া অফিস বলছে গেল এক সপ্তাহ জুড়ে তাদের যে আসলে তাপমাত্রার যে চার্ট সেটি কিছুক্ষণ আগেই লক্ষ্য করছিলাম যে প্রত্যেক দিন 36 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে ওঠানামা করছে এবং প্রত্যেক দিনের যে সূর্যের প্রখরতা সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এবং এই অবস্থায় রাজশাহীতে আসলে একটি ভ্যাপসা গরম এবং কোনো ধরনের বাতাসের প্রবাহ আসলে কম থাকার কারণে আরও বেশি গরমের অনুভূতি বাড়ছে এবং এই গরমের অনুভূতি বৃদ্ধি পাওয়ার কারণে পথঘাটে আমরা খুব প্রয়োজন ছাড়া আসলে সাধারণ মানুষকে বা নগরবাসীকে খুব একটা লক্ষ্য করছি না। যারা বের হচ্ছেন তারা মূলত ছাতা বা প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র যেগুলো নিলে আসলে রোদ থেকে বাঁচা যায় সেইভাবে কিন্তু আসলে বের হচ্ছেন এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা দেখছি শহরাঞ্চলে গাছ যেখানে আছে সেখানে গাছের নিচে আসলে খানিকটা স্বস্তি নেওয়ার জন্য সাধারণ মানুষ দাঁড়াচ্ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে উঁচু ভবন রয়েছে সেই ভবনের পাশে যে ছায়াযুক্ত জায়গা সেখানেও কিন্তু আসলে দাঁড়াচ্ছেন। বিশেষ করে রিক্সা, অটোরিকশা চালক যারা আছেন তাদের পরিশ্রমটা সবচেয়ে বেশি এবং তাদেরকে সার্বক্ষণিক সবসময় রোদে থাকতে হচ্ছে, যার কারণে তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। তারা বলছেন যে আসলে পথে মানুষ কম থাকার কারণে তাদের যে যাত্রী পাওয়ার বিষয়টি সেটিও আসলে কমে এসেছে এবং একই সাথে আয় রোজগারও কমছে। অন্যদিকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি ছোট বা বাচ্চারা তারা কিন্তু একটু জলাশয় যেগুলো রয়েছে সেখানে দাপাদাপি করছে, পুকুরে পাড়ে থাকছেন এবং সবসময় চেষ্টা করছেন যে যেই অবস্থাতে আসলে খানিকটা স্বস্তি পাওয়া যায় একটু পানি পান করছেন, অনেকে শরবত খাচ্ছেন বা ডাব খাচ্ছেন। এইভাবে কিন্তু আসলে আমরা এই যে গরমের প্রভাব সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য যে নগরবাসীদেরকে নানা ধরনের উদ্যোগ নিতে দেখছে। অন্যদিকে হাসপাতাল বা চিকিৎসক যারা বলছেন তারা বলছেন যে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে একটু হালকা কাপড় পরানোর জন্য এবং এর পাশাপাশি ঠান্ডা পানির যে ব্যবহার সেটি আসলে তারা করতে বলছেন। এছাড়া প্রয়োজন ছাড়া আসলে যদি ঘর থেকে আসলে বের হন তাহলে যেন ছাতা বা অন্যান্য জিনিসপত্র নিয়ে বের হন, যাতে করে আসলে এই রোদ থেকে খানিকটা মুক্তি পাওয়া যায়। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। রাজশাহীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ 4 জন নিহত হয়েছেন। বেলা 12টায় উপজেলার বৈশামোড় এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে দিগন্ত পরিবহনের বাসটি ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাসস্ট্যান্ডে আসছিল। পথে বৈশামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে পেছন থেকে চাপা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের 4 যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত হন আরও অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। রোববার রাতের পর সোমবার সকালেও ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরাক, সৌদি আরব ও জর্ডানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি লেবাননেও বাড়িয়েছে হামলার তীব্রতা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে এবার বৃদ্ধাঙ্গুলি দেখালো ইসরায়েল। পাল্টা হামলা না চালাতে নেতানিয়াহু প্রথমে রাজি হওয়ার কিছুক্ষণ পরেই ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ ও ইস্পাহানে শোনা গেছে মুহুর্মুহু হামলার শব্দ। লেবাননেও হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। দক্ষিণাঞ্চল ছাড়াও লেবাননের রাজধানী বৈরুতে বাড়ানো হয়েছে হামলার মাত্রা। এরপর পাল্টা হামলা শুরু করে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানও ইসরায়েলি হামলার জবাবে নতুন করে হামলা শুরু করেছে। জেরুজালেমে শোনা গেছে সাইরেনের শব্দ। এমনকি ইসরায়েলি স্বার্থে কাজ করা ইরাকের কুর্দিদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করার দাবি তেহরানের। এছাড়া জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন থাকার খবরে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সৌদি আরবের আল খারিজ প্রদেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। সেখানে হামলার কথা অস্বীকার করেছে ইরান। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আইডিএফ বলছে মারাত্মক ভুল করেছে তেহরান। অবশ্যই তাদের খেসারত গুনতে হবে। পাশাপাশি লেবাননে আগ্রাসন আরও বেশি জোরালো করার হুমকিও দিয়েছে তেল আবিব। অন্যদিকে ইয়েমেন থেকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করছে ইসরায়েল। צה"ל ימשיך לפעול בכל רחבי לבנון ויעמיק את הפגיעה בארגון הטרור חיזבאללה.
לא נאפשר המשך ירי לעבר אזרחי מדינת ישראל. אנחנו ערוכים לאפשרות של ירי נוסף לעברנו. এই অবস্থায় এপ্রিলে হওয়া যুদ্ধবিরতির পর আবারও ভয়াবহ যুদ্ধে জড়ালো ইরান ও ইসরায়েল। লেবাননে হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখায় রোববার রাতে প্রথমে ইসরায়েলে মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। লক্ষ্যবস্তু করা হয় হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটি। ইরানি ক্ষেপণাস্ত্রের ঢেউ মোকাবিলায় হিমশিম খেতে হয় ইসরায়েলি সেনাদের। এরপর থেকেই সতর্ক অবস্থানে ছিল তেহরান। এরই অংশ হিসেবে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর স্থগিত রাখা হয় ফ্লাইট চলাচল। এখন হামলা পাল্টা হামলা উত্তেজনায় আকাশসীমাও বন্ধ করা হয়েছে। ইরানে হামলার জেরে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতেই লেবাননে ইসরায়েল হামলা চালাচ্ছে বলে অভিযোগ আইআরজিসির। এছাড়া ইসরায়েল হামলা অব্যাহত রাখলে হরমুজ প্রণালী ছাড়াও মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ নৌরুট বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকিও দিয়েছে তেহরান। در صورت گسترش جنایت در ضاحیه بیروت اهدافی را در سرزمین‌های اشغالی مورد هجوم قرار می‌دهیم. ارتش صهیونیستی باید حملات خود به جنوب لبنان و ضاحیه را متوقف نماید. শান্তি আলোচনার মধ্যে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ফের তুঙ্গে। এমন পরিস্থিতিতে শান্তি চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কাও প্রকট হচ্ছে। যদিও ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে আর কোনো বিকল্প নেই। এমনকি নেতানিয়াহু সিদ্ধান্ত নেয়ার কেউ নন বলেও দাবি করেন তিনি। এখন প্রশ্ন হলো, তবে কি মার্কিন প্রেসিডেন্টের ইশারাতেই ইরানে পাল্টা হামলা চালালো ইসরায়েল, নাকি ট্রাম্পকে উপেক্ষা করেই ইরানে হামলা চালিয়েছে নেতানিয়াহু? তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার জেরে ফের ঊর্ধ্বমুখী বিশ্ব জ্বালানির বাজার। ৩.৬৭% বেড়ে অপরিশোধিত জ্বালানির ব্যারেল প্রতি নতুন দাম $96.76। এছাড়া অপরিশোধিত তেলের আরেক মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ব্যারেল প্রতি দাম ৩.৪২% বেড়ে $93.96 দাঁড়িয়েছে। গেল ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই স্থবির হয়ে পড়ে পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট হরমুজ প্রণালী। এছাড়া পাল্টাপাল্টি হামলা চলে ইরান সহ মধ্যপ্রাচ্যের তেল শোধনাগারগুলোতে। এর জেরে ৩ মাসেরও বেশি সময় ধরে অস্থিতিশীল বিশ্ব জ্বালানির বাজার। এমনকি চলমান জ্বালানি সংকট কাটাতে জরুরি অবস্থা জারি করেছে অনেক দেশ। ফিলিপিন্সের দক্ষিণ উপকূলে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছেন 3 জন আর আহত 4। ধসে গেছে কয়েকটি বহুতল ভবন। জারি করা হয়েছে সুনামির সতর্কতা। ফিলিপিন্সে কম্পনের পর প্রতিবেশী ইন্দোনেশিয়া ও জাপানে জারি করা হয় সুনামির সতর্কতা, যদিও কয়েক ঘন্টা পরই উঠিয়ে নেওয়া হয় তা। জানারা ভুইয়ার প্রতিবেদন। ফিলিপিন্সের একটি স্কুলের আঙিনার দৃশ্য এটি। ভূকম্পন থেকে বাঁচতে বিদ্যালয়ের প্রাঙ্গণে আশ্রয় নেওয়া শিক্ষার্থীদের ওপর এভাবেই আছড়ে পড়ে টিনের চাল। স্থানীয় সময় সোমবার সকাল 7:37 মিন্দাও দ্বীপে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.8। দেশটির আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউট জানিয়েছে ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। প্রবল কম্পনে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও জাপান সহ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর অধিকাংশ সতর্কতা প্রত্যাহার করা হয়, তবে উপকূলীয় এলাকাগুলোতে সতর্ক অবস্থান বজায় রাখতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। একই সঙ্গে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান তার। ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া ভূকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। উভয় দেশই প্যাসিফিক রিং অফ ফায়ার এর অন্তর্ভুক্ত। এটি লাতিন আমেরিকা থেকে শুরু করে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত অত্যন্ত ভূকম্পন একটি অঞ্চল। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। দীর্ঘ 1.5 দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার এই দলে নেই বেশ কিছু বড় তারকা, তবুও প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিস্তারিত মাহফুজ আহমেদের প্রতিবেদনে।
দীর্ঘ 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। মাইটি অজিদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে টাইগাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলগত পারফরমেন্স ও সঠিক কম্বিনেশনের উপর দিচ্ছেন সর্বোচ্চ জোর। এই সিরিজ দিয়ে জাতীয় দলের মিডল অর্ডারে পুনর্বাসন হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের। মোসাদ্দেকের সাথে নিজের প্লেইং রোল বা দলে কোনো সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন অধিনায়ক মিরাজ। তিনি জানান, ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দ জাতীয় দলেও সৈকত ধরে রাখতে পারলে উপকৃত হবে দল। আমি আর মোসাদ্দেক কিন্তু একসাথে বাংলাদেশ টিমে অনেকদিন খেলেছি এবং আপনারা যদি দেখেন 19 সালের ওয়ার্ল্ড কাপ আমরা খেলেছি একসাথে। সো আমার কাছে মনে হয় এটা কোনো ডিফারেন্ট কোনো ইস্যু না। মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার। সো দুইজনের রোলটা ডিফারেন্ট। আসন্ন বিশ্বকাপে সাউথ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পেস বোলিং বিভাগে তরুণ নাহিদ রানাকে অত্যন্ত জরুরি ও কার্যকর মনে করছেন অধিনায়ক। আর নাহিদ রানার যে পোটেনশিয়াল সেটা আমরা সবাই জানি, জোরে বল করতে পারে এবং ভালো জায়গায় বল করতে পারে। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে, সো জোরে বলারদের আমাদের টিমে থাকাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা ওইভাবেই ওকে চিন্তা করেছি এবং ওইভাবেই ওকে সাহস দিয়ে ব্যাক করেছি। দলীয় ভাবনার পাশাপাশি নিজের ব্যাটিং পজিশন নিয়েও কথা বলেন মিরাজ। জানান, লোয়ার মিডল অর্ডারে নেমে দলের জয়ে ছোট্ট কিন্তু কার্যকরী কন্ট্রিবিউশন রাখতে তিনি নিজেকে শতভাগ প্রস্তুত ও আত্মবিশ্বাসী করে তুলছেন। অস্ট্রেলিয়া দলে আসছে না মিচেল মার্শ, ট্রাভিস হেড, তবু অতিথিদের শক্তিশালী মনে করছেন মিরাজ। তবে নিজেদের সেরাটা দিয়ে তাদের হারাতে চায় টাইগাররা। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।